Dear students, welcome to my channel Mohua's Mathematic. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপারটি প্রকাশিত হয়েছে তার ম্যাথমেটিক্স এই সাবজেক্টটি থেকে প্রশ্নপত্রগুলি পরপর আমি সমাধান করছি। গত ক্লাসে করেছিলাম ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের পেজ নাম্বার 422-এর 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের প্রশ্নগুলির সমাধান। আজ আমরা করব 4-এর দাগের যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। 4-এর দাগের প্রথম প্রশ্ন, এ ও বি এর লভ্যাংশের অনুপাত 4:5। এর বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের দ্বিগুণ হলে তাদের মূলধনের অনুপাত কত? আমি ধরে নিচ্ছি এ এবং বি এর মূলধন যথাক্রমে x টাকা এবং y টাকা। আরও ধরে নিচ্ছি বি এর মূলধন বিনিয়োগের সময় হচ্ছে টি মাস। তাহলে সেক্ষেত্রে এ এর মূলধন বিনিয়োগের সময় কত হবে? যেহেতু তার 2 গুণ বলে দিয়েছে, যে দেখো 2 গুণ, সেই জন্য আমি ধরে নিচ্ছি 2t মাস। তাহলে 1 মাস হিসেবে এর মূলধন কত হবে? x × 2t টাকা সমান 2xt টাকা। আর 1 মাস হিসেবে বি এর মূলধন কত হবে? y × t টাকা, তার মানে হচ্ছে yt টাকা। আমরা কি জানি, কোনো শর্ত প্রয়োগ করা না থাকলে লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে। এখানে এ এবং বি এর মূলধন যথাক্রমে কত পেলাম? 2xt টাকা এবং yt টাকা। তাহলে ওই 2xt টাকা এবং yt টাকার অনুপাত সমান কত হবে? তাদের লাভের অনুপাত, অর্থাৎ প্রদত্ত 4:5 বা 2xt ডিভাইডেড বাই yt = 4/5, বা এখান থেকে xy সমান সমাধান করে কত পাচ্ছি আমরা? 2/5, অর্থাৎ x অনুপাত y সমান 2:5। তাহলে সেক্ষেত্রে এ এবং বি এর মূলধনের অনুপাত আমরা কত পেলাম? 2:5। 4-এর দাগে 2, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 3.12% থেকে 5% হওয়ায় এক ব্যক্তির সুদ থেকে আয় বছরে 300 টাকা বেড়ে গেল। ওই ব্যক্তির মূলধনের পরিমাণ কত হবে? অর্থাৎ আমাদের কী নির্ণয় করতে হবে? একটা নির্দিষ্ট মূলধনের ওপরে নির্দিষ্ট সময় শেষে যদি সুদের হারটা এইখান থেকে বেড়ে এইখানে হয়, তাহলে তার মোট প্রাপ্ত সুদের পরিমাণটা কত বেড়ে যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেজন্য আমরা কী করলাম? ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ সমান হচ্ছে x টাকা। তাহলে বার্ষিক 3.5% বা 2% সুদের হারে x টাকার 1 বছরের সুদ কত হবে? না PRT ডিভাইডেড বাই 100 সূত্র অনুসারে p হচ্ছে x টাকা, আর হচ্ছে 2 আর হচ্ছে t হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100, এত টাকা সমান হচ্ছে 7x ডিভাইডেড বাই 200 টাকা। আবার বার্ষিক 5% সুদের হারে x টাকার 1 বছরের সুদ কত হবে? PRT ডিভাইডেড বাই 100 ধরে p 100 টাকা, আর হচ্ছে 5 টাকা 5% ইন্টু সময় হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100 টাকা সমান কত হচ্ছে? 5x ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে 5% হারে প্রাপ্ত সুদ মাইনাস 3.5% হারে প্রাপ্ত সুদ সমান কত হবে? 300 টাকা। তার মানে 5x ডিভাইডেড বাই 100 = 7x ডিভাইডেড বাই 200 = 300। এবার আমরা ভগ্নাংশে বিয়োগ করছি, হরগুলো লসাগু হয়ে যাবে 200, ওপরে কত হবে? 100 দিয়ে ভাগ করলে 200-কে 2, 5 2 10x মাইনাস 200-কে 200 দিয়ে ভাগ করলে 1, তার মানে 7x × 1 হচ্ছে 7x = 300, বা 3x ডিভাইডেড বাই 200 = 300, বা 3x সমান কত হবে? 300 × 200, বা x = 200 × 300-কে আমি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব, সমাধান করে আমি পাচ্ছি x এর মান কত? 20,000 টাকা। তার মানে ওই ব্যক্তির মূলধনের পরিমাণ তাহলে কত দাঁড়ালো? 20,000 টাকা। চলে যাব পরের প্রশ্নে। একটি মেশিনের মূল্য প্রতি বছর x% হারে হ্রাস পায়। যদি যন্ত্রের বর্তমান মূল্য a টাকা হয়, তবে 2 বছর পূর্বে মূল্য কত ছিল? আমি ধরে নিচ্ছি 2 বছর পূর্বে মেশিনের মূল্য ছিল y টাকা। আমরা কি জানি, কোনো নির্দিষ্ট হারে যদি কোনো জিনিসের মান কমে যায়, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সেই জিনিসটার মান কি দাঁড়াবে? p × 1 - r/100⁴n। এখানে p এর জায়গায় আসলের জায়গায় কত আছে? অর্থাৎ মেশিনের মূল্যটা পূর্বে কত ধরে নিয়েছিলাম? y টাকা। তাহলে y × 1 - r, r এর জায়গায় কত দেওয়া আছে? x%, r/100⁴n, n এর জায়গায় কত দেওয়া আছে? 2 বছর, সেজন্য 2 বসিয়েছি, = বর্তমান মূল্য। বর্তমান মূল্য এখানে দেওয়া আছে কত? a টাকা। তাহলে এখান থেকে y সমান কত পাবো? a/1 - x/100⁴2, বা y সমান a × 1 - x ডিভাইডেড বাই 100⁻²। তাহলে 2 বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? তাহলে আমরা পেয়ে গেলাম হিসেব করে, দেখো y এর মান সমান এটা, তার মানে নির্ণেয় মূল্যটা হবে a × 1 - x/100⁻² টাকা। চলে যাব পরের দাগে। যদি z ভ্যারিসেস 1/x
জেড মাইনাস এক্স ভ্যারিজ এজ 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ এজ 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? এখানে দেখো প্রশ্নে কিন্তু এখানটা ভুল দেওয়া আছে, আমি জন্য এটাকে গোল করে দিয়েছি। দেখো এখানে কি হবে, জেড ভ্যারিজ এজ 1/x হবে না, হবে ওয়াই মাইনাস জেড ভ্যারিজ এজ 1/x। যদি এটা ধরে নিই তবে কিন্তু আমরা এটা সঠিক মান নির্ণয় করতে পারবো। তাহলে ওয়াই মাইনাস জেড ভ্যারিজ এজ 1/x বা ওয়াই মাইনাস জেড যখন ভ্যারিজ এজ চিহ্নটা তুলে দেবো তখন কি হবে, ইকুয়াল টু এখানে একটা ভেদধ্রুবক গুণ হবে, তার মানে l/x বা l ইকুয়াল টু আমি যদি x দিয়ে গুণ করে দিই ওয়াই মাইনাস জেডকে xy মাইনাস জেড এক্স। একই রকমভাবে জেড মাইনাস এক্স ভ্যারিজ এজ 1/y দেওয়া আছে, বা জেড মাইনাস এক্স সমান কী হবে, একটা ভেদধ্রুবক ডিভাইডেড বাই ওয়াই, আমি ভেদধ্রুবক সমান ধরে নিয়েছি m, বা m ইকুয়াল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, তৃতীয় অংশটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ এজ 1/z বা এক্স মাইনাস ওয়াই সমান কত হবে, n/z, যেখানে nও হচ্ছে ভেদধ্রুবক, বা n ইকুয়াল টু জেড দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়াইকে হবে কত, জেড এক্স মাইনাস ওয়াই জেড। এখানে দেখো লিখেছি এল এম এন, এরা তিনটাই কিন্তু অশূন্য ভেদধ্রুবক। এবারে এল এম আর এন এর আমরা সমষ্টি নির্ণয় করছি, সমান কত হবে, এল এম এবং এন এর যে মানগুলো পেয়েছি সেখানে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এল এর মান এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস এম ছিল এম এর মান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এন এর মান জেড এক্স মাইনাস ওয়াই জেড সমান কত, দেখো এগুলো প্রত্যেকটা বিপরীত চিহ্নযুক্ত পদ আছে, সেজন্য এলিমিনেট হয়ে গেল। তাহলে নির্ণয় মান কত হয়ে গেল, 0। এরপর সমাধান করব আমরা 4 দাগের 5 প্রশ্নটি। √5 প্লাস √3 এবং √7 প্লাস 1 এর মধ্যে কোনটি বড়? আমরা কি করছি, এই যে অংশটা দেওয়া আছে, এই দুটো অংশ দেওয়া আছে বা দুটো পদ দেওয়া আছে, এগুলোকে কী করবো, আমরা বর্গ করে দেবো। তাহলে √5 প্লাস √3 বর্গ সমান কত হবে, a² প্লাস 2ab প্লাস b² এই ফর্মে, অর্থাৎ √5 এর হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস b² মানে √3 হোল স্কোয়ার সমান কত হবে, √5 এর হোল স্কোয়ার সমান 5 প্লাস এটা গুণ করলে হয়ে যাবে 2 ইন্টু √15 প্লাস √3 হোল স্কোয়ার সমান হচ্ছে 3। তাহলে 5 আর 3 যোগ করলে 8 প্লাস 2 ইন্টু √15। একই রকমভাবে √7 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কত হবে, √7 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 7 প্লাস 2 √7 প্লাস 1 সমান 8 প্লাস 2 √7। এবার আমরা কি জানি বলো তো, 15 সবসময় 27 থেকে বড় হয়, তাহলে 15 এর বর্গমূল কী হবে, √7 এর বা 7 এর বর্গমূলের থেকে বড় হবে, বা উভয় পক্ষে যদি 2 দিয়ে গুণ করি 2 √15 গ্রেটার দেন 2 √7। আবার উভয় পক্ষে যোগ করলাম 8 প্লাস 2 ইন্টু √15 গ্রেটার দেন 8 প্লাস 2 ইন্টু √7। এটাকে কেন এভাবে সাজালাম দেখো তো, যে 8 প্লাস 2 √15 এটা সমান কত ছিল, √5 প্লাস √3 হোল স্কোয়ার বসিয়ে দিলাম, গ্রেটার দেন 8 প্লাস 2 √7 এটা কার ভ্যালু ছিল, √7 প্লাস 1 এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে দেখো এর বর্গ গ্রেটার দেন এর বর্গ, তাহলে যদি উভয় পক্ষে বর্গমূল করে দিই তাহলে কত হবে, √5 প্লাস √3 সেটা কার থেকে বড় হবে, √7 প্লাস √1 এর থেকে। তার মানে এই যে প্রদত্ত দুটো মান তার মধ্যে কোন মানটা বড়, √5 প্লাস √3 মানটা হচ্ছে বড়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ 4 দাগের 6-এ। যদি ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডিই এবং এডি বাই বিডি সমান 2/5 এবং এডি সমান 21 সেন্টিমিটার হয়, তবে এই এর মান কত? এখানেও প্রশ্নে ভুল দেওয়া আছে, এডি সমান 21 সেন্টিমিটার হবে না, এসি সমান 21 সেন্টিমিটার হবে। আমি ছবিটা একটু আঁকি। এখানে ত্রিভুজ এবিসি একটা ছবি এঁকেছি, দেখো এখানে বলা আছে বিসি সমান্তরাল ডি, তার মানে বিসি বাহুর সঙ্গে ডি সমান্তরাল হবে, এবং এডি আর বিডির অনুপাত দেওয়া আছে কত, 2:5। আর এখানে এডি সমান 21 সেন্টিমিটার বলে দেওয়া আছে, এডিটা 21 সেন্টিমিটার হবে না, এসিটা 21 সেন্টিমিটার হবে। এবার আমরা কি করব, বিসি সমান্তরাল ডি বলে দেওয়া আছে, তার মানে এডি আর বিডির অনুপাত সমান কি হবে, এই এবং ইসি এর অনুপাত। দেখো সেজন্য লিখেছি এডি বাই বিডি সমান এই বাই ইসি সমান 2/5। তাহলে এখান থেকে কি পেলাম, এই বাই ইসি সমান 2/5 পেলাম। যদি আমি উল্টে দিই ভগ্নাংশ দুটোকে তাহলে কী হবে, ইসি ডিভাইডেড বাই এই সমান 5/2। যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, ইসি আছে তার সঙ্গে কত যোগ হবে, এই, তাহলে ইসি প্লাস এই ডিভাইডেড বাই এই সমান 5 প্লাস 2 ডিভাইডেড বাই 2, বা ইসি প্লাস এই সমান কত, ইসি প্লাস এই সমান কি হয়ে যাচ্ছে, এসি বাহুটা, সেজন্য তার পরিবর্তে এসি লিখেছি, ডিভাইডেড বাই এই সমান 5 2 7 2, বা এসির পরিবর্তে আমি 21 সেন্টিমিটার বসালাম, ডিভাইডেড বাই এই সমান 7 2, বা এখান থেকে এই সমান পাচ্ছি কত, 21 ইন্টু 2 ডিভাইডেড বাই 7 সেন্টিমিটার, তার মানে 3 2 6 সেন্টিমিটার। তার মানে নির্ণেয় এই সমান হবে 6 সেমি। সমাধান করব 7 দাগ। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, তবে তবে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি চিত্রটা অঙ্কন করেছি, ও কেন্দ্রবৃত্ত তার বহিস্থ বিন্দু পি থেকে
পি কিউ এবং পি আর হচ্ছে দুটো স্পর্শক, যেখানে ও কিউ আর ও আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ও আর সমান ও কিউ সমান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার বসিয়েছি। আবার আমরা কি জানি স্পর্শক আর স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তার মানে এই ব্যাসার্ধ এবং এই স্পর্শক পরস্পর লম্ব হবে, অর্থাৎ ও কিউ লম্ব পি কিউ, এবং এই ব্যাসার্ধ এবং এই স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থিত হবে, অর্থাৎ ও আর সমান হবে কি ও আর পি আর এর উপরে লম্ব হবে। তাহলে এটা একটা দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ পি ও কিউ থেকে পাচ্ছি পি কিউ সমান √ ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। মানগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে হিসেব করে মানটা কত পেলাম 12 সেন্টিমিটার পেলাম। আবার আমরা কি জানি পিও কিউ ত্রিভুজ আর পিও আর ত্রিভুজ সর্বসম, তাই তো? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে সমান হবে, যেহেতু সমান তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে ওই দুটো ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের 2 গুণ। তাহলে 2 ইন্টু ত্রিভুজ পিও কিউ সমান 2 ইন্টু হাফ অফ তার হাফ অফ কী হবে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ পি কিউ ইন্টু কিউ আর সমান 2 ইন্টু হাফ ইন্টু পি কিউ এর মান 12 আর ও কিউ এর মান হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার। হিসেব করে পেলাম কত সেন্টিমিটার 60 বর্গ সেন্টিমিটার। তাহলে নির্ণেয় পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। 8 দাগের প্রশ্ন সমাধান করব। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এক্স বি সি সমান 82 ডিগ্রি এবং কোণ এ ডি বি সমান 47 ডিগ্রি হলে কোণ বি এ সি এর মান নির্ণয় করো। এখানে দেখো এ বি সি ডি আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি, তার বহিস্থ কোণ কত দেখো তো এক্স বি সি, আর বিপরীত অন্তস্থ কোণ কি এ ডি সি, সেটাই আমি এখানে লিখেছি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ কোণ এক্স বি সি এবং বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে কি কোণ এ ডি বি। তাহলে এই দুটো কোণের মান কি হবে সমান হবে, আমরা জানি বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ এই দুটো হচ্ছে সমান, সেজন্য এ ডি সি কোণ এবং এক্স বি সি কোণের মান সমান প্রদত্ত কত দেওয়া আছে দেখো 82 ডিগ্রি, সেটা আমরা বসিয়েছি। এখন এ ডিবি কোণ প্লাস বিডিসি কোণ, এই যে এ ডি বি কোণ এবং বি ডি সি কোণ এটা সমান আমরা কি লিখতে পারি এ ডি সি কোণ লিখেছি, বা এডিবি কোণের পরিবর্তে আমি কত বসাবো 47 ডিগ্রি, দেখো এডিবি সমান 47 ডিগ্রি দেওয়া আছে, প্লাস বিডিসি কোণ সমান হচ্ছে এডিসি কোণ, এডিসি কোণের মান আমি কি পেয়েছি 82 ডিগ্রি বসিয়ে দিয়েছি। এখান থেকে হিসেব করে বিডিসি সমান কত পাচ্ছি 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি সমান হচ্ছে 35 ডিগ্রি, বা তাহলে বিএসি কোণ সমান কত হবে বিএসি কোণ সমান হবে বিডিসি কোণ। কেন দেখো তো না উভয় হচ্ছে কি উভয়েই বিএডিসি বৃত্তাংশস্থ কোণ, বিএডিসি বৃত্তাংশে কোণ বিএসি এবং কোণ বিডিসি অবস্থিত, সেজন্য দুটো কোণের মান সমান হবে। এটা সমান কত পেয়েছি দেখো বিডিসি সমান 35 ডিগ্রি পেয়েছি, সেজন্য মানটা লিখেছি 35 ডিগ্রি, অর্থাৎ নির্ণেয় বিএসি সমান হচ্ছে 35 ডিগ্রি। 9 দাগ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান নির্ণয় করো। আমি এখানে এবিসি ত্রিভুজ অঙ্কন করেছি, ওই ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ যে বৃত্তটা ওর উপর দিকে যাবে তার কেন্দ্র হচ্ছে ও। আমরা কি করলাম ও বি বিন্দু ও ডি বিন্দু এবং ও সি বিন্দু যোগ করে দিলাম। এবার দেখো তো প্রমাণে কি করেছি ডি বলেছি বিসি বাহুর মধ্যবিন্দু, কেন এটা আমাদের বলেই দেওয়া আছে, দেখো ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। আবার ছবি থেকে পাচ্ছি কি ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ বলে তাদের দৈর্ঘ্য কি হয়ে যাবে সমান, তাহলে ও বিসি একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে ডি বিন্দুতে কি হচ্ছে ওডি অঙ্কন করা হয়েছে, তাহলে যেহেতু ওডি সংযোজকারী রেখাংশ এবং ডি হচ্ছে মধ্যমা, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে ওডি হচ্ছে মধ্যমা আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে কি লম্ব, সেজন্য ওডি লম্ব বিসি। তাহলে বিওডি কোণ আর সিওডি কোণের পরিমাপ কি হয়ে যাবে সমান হয়ে যাবে, অর্থাৎ বিওডি কোণের মাপ সমান হচ্ছে বিওসি কোণের অর্ধেক, তাহলে বিওসি কোণ সমান কত পাবো 2 ইন্টু বিওডি। আবার কি দেখো বিডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। আমরা কি জানি একটা চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেই জন্য আমরা বিওসি কোণ সমান কি লিখতে পারি 2 ইন্টু বিএসি, বা এখানে বিএসি সমান কত পেয়েছি 2 ইন্টু বিওডি বসিয়ে দিয়েছি সমান 2 ইন্টু বিএসি, উভয় দিকে 2 এলিমিনেট হয়ে গেল, তাহলে বিওডি কোণের মান সমান বিএসি কোণের মান। আমরা বিএসি সমান কত দেওয়া ছিল প্রশ্নপত্রে দেওয়া ছিল 40 ডিগ্রি, সেজন্য বিওডি কোণের মাপ সমান বিএসি কোণের মান সমান হবে 40 ডিগ্রি। আচ্ছা এরপরে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য
40% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমি ধরে নিচ্ছি ঘনকটার প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। ঘনকটির ধারের দৈর্ঘ্য 40% বৃদ্ধি করা হচ্ছে, করলে তার ধারের দৈর্ঘ্য কত হবে না, প্রথম দৈর্ঘ্য ছিল এ প্লাস এ এর 40% অর্থাৎ 40/100। হিসেব করে আমি কত পাচ্ছি, এটা কাটাকাটি করলে 2 এর 5, তাহলে এ প্লাস 2a ডিভাইডেড বাই 5 একক সমান কত হবে? 7a/5 একক। এখন ধারের দৈর্ঘ্য যেহেতু 7a/5 একক, তাহলে এক্ষেত্রে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু 7a ডিভাইডেড বাই 5 স্কোয়ার বর্গ একক সমান 6 ইন্টু 49 স্কোয়ার ডিভাইডেড বাই 25 বর্গ একক সমান কত হবে? গুণ করলে 294 স্কোয়ার ডিভাইডেড বাই 25 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে না, মোট ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বর্তমান ক্ষেত্রফল মাইনাস পূর্বের ক্ষেত্রফল, তার মানে 294 স্কোয়ার ডিভাইডেড বাই 25 মাইনাস 6 স্কোয়ার ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল সেটা ছিল কত? 6 স্কোয়ার ইন্টু 100%। আমি হিসেব করে এখানে মানটা পেলাম কত? 96%। তার মানে ওই ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 96%। 11 দাগ, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 মিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার হলে চোঙটির আয়তন কত? আমি ধরে নিচ্ছি চোঙটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার আর চোঙের উচ্চতা দেওয়া আছে 14 মিটার, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr/h সূত্র ধরে 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এইচের মান বা উচ্চতার মান দেওয়া আছে 14 বর্গমিটার সমান 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর ইন্টু 14 বর্গমিটার। 14কে 7 দিয়ে ভাগ করলাম 2 হলো সমান হচ্ছে 88 বর্গমিটার। দেখো আমরা বক্রতলের ক্ষেত্রফল পেলাম 88 বর্গমিটার, 88 আর বর্গমিটার, কিন্তু এখানে বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 264 বর্গমিটার। সেজন্য আমরা কি করব? 88 আর সমান 264 লিখবো, এখান থেকে হিসেব করে আর এর মান পাচ্ছি কত? 3। তাহলে চোঙের নির্ণেয় আয়তন সমান কত হবে? পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা ধরে পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান পেলাম 3, 3 এর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতার সমান হচ্ছে 14, তাই তো 14 মিটার। তাহলে নির্ণয় আয়তন হবে পাই ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 14 ঘনমিটার সমান পাইয়ের মান 22/7 ইন্টু 3 3 9 ইন্টু 14 ঘনমিটার। 14কে 7 দিয়ে ভাগ করলাম 2 হলো, এগুলো গুণ করলে 22 9 আর 2 গুণ করলে আমরা কত পাচ্ছি? 396 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের নির্ণেয় চোঙের আয়তন। 4 দাগের একদম শেষের অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং অপর একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর একক আর নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল আর একক। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি বলতে পারি? 3πr² সমান 4π ক্যাপিটাল আর স্কোয়ার। কেন? 3πr² হচ্ছে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, আর 4πr² অর্থাৎ এখানে ক্যাপিটাল আর আছে, 4π ক্যাপিটাল আর স্কোয়ার হবে কি? একটা পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? বা এখানে স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান কত হবে? 4π ডিভাইডেড বাই 3π। ওপরে নিচে পাই এলিমিনেট হয়ে গেলে পরের স্টেপে আমরা কত পাচ্ছি? স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান কত হচ্ছে? 4/3। তাহলে স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান 4/3 হলে আমি যদি উভয় দিকে বর্গমূল করি, স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর সমান হবে √4/3 বা স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর সমান এটা কত হবে? 4 এর বর্গমূল 2 আর 3 এর বর্গমূল √3। তার মানে স্মল আর অনুপাত ক্যাপিটাল আর ইকুয়াল টু কত হবে? 2:√3। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমরা নির্ণয় কত পেলাম? 2:√3। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার 4 দাগের পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর সমাধান নিয়ে চলে আসব। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যে বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অঙ্ক সমাধান করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছ তারা সমস্যাগুলি জানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করে দেওয়ার। আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।